ডিভাইড বাই M1 প্লাস M2। এটি কিন্তু হচ্ছে সুতার টান নির্ণয়ের সূত্র। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক নিউটনিয়ান বলবিদ্যা এর যে সিরিজ ভিডিওটি চলমান ছিল, সেই সিরিজ ভিডিওর আলোকে আজকে আমরা আলোচনা করব কপিকলের সমস্ত যা কিছু আমাদের উদ্দীপক রয়েছে কপিকল সম্পর্কিত আমরা অ্যাডভান্স লেভেলের বেসিক কিন্তু এই ভিডিওর মধ্যে পেতে পারবো। ধন্যবাদ। আমরা কপিকলের ক্ষেত্রে মনে করি এটি একটি ঘর্ষণহীন কপিকল, এখানে কোনো ঘর্ষণ নেই। এখানে আমরা এই কপিকলের মধ্যে আমরা দুটি ভরের ভর ঝুলালাম, এটা ধরলাম আমরা M1 ভর আর এটাকে ধরলাম আমরা M2 ভর। দেখো এই M1 ভর এবং M2 ভর, যেহেতু এই M1 ভরকে যদি আমরা একটু বেশি ধরি, অর্থাৎ মনে করি যে M1 গ্রেটার দেন M2, যদি এই M1টা M2 তুলনায় বেশি হয় তাহলে কিন্তু এই M1 ভর বস্তুটি নিচের দিকে নামবে। এই জন্য এটার ওজন কিন্তু হচ্ছে আমরা লিখতে পারি M1G, আর এটার ওজন কিন্তু হচ্ছে আমাদের M2G। এক্ষেত্রে যেহেতু এটা যে ত্বরণে নামবে, আমরা যদি মনে করি এটার ত্বরণ হচ্ছে A, ঠিক একই ত্বরণে কিন্তু এটা উপর দিকে উঠবে, এটা ত্বরণ হচ্ছে A, অর্থাৎ এটাকে বলবো আমরা কি সাধারণ ত্বরণ। দুটি কিন্তু দুই দিকে উঠবে। এখন এই সুতার টান কিন্তু T উপরের দিকে, এবং এক্ষেত্রে কিন্তু সুতার টান T উপরের দিকে। এখন যদি বলা হয় এটা হচ্ছে আমাদের কপিকল, এই কপিকলের মধ্যে দুটি অসমান ভরের বস্তুকে যদি ঝুলিয়ে দিই, ঝুলিয়ে দেওয়ার পর এখানে আমাদের সুতার টানটি কত হবে এবং এটি কত ত্বরণের নিচে নামবে, যদি এই ধরনের কোনো উদ্দীপক এসে থাকে তাহলে কিন্তু এই থিওরিটি জানলে কিন্তু তোমরা খুব সহজে এটি সমাধান করতে পারবে। এখন আমরা দেখো একটু খেয়াল করব যে এক্ষেত্রে আমাদের বলতে পারে সুতার টান কত, অর্থাৎ টি কত, এটা বলতে পারে, অথবা বলতে পারে এই সাধারণ ত্বরণটি কত, অর্থাৎ এটি কত ত্বরণের নিচে নামবে, অথবা এই বস্তুটি কত ত্বরণের উপরের দিকে উঠবে। আমরা এটি দেখার পর অন্য আরেকটি চিত্রের মাধ্যমে আমরা আরেকটি কপিকল দেখবো, অর্থাৎ কপিকলের সমস্ত ধারণা কিন্তু তুমি এই ভিডিওর মধ্যেই পেতে পারবে। ধন্যবাদ। এখন একটু খেয়াল করে দেখো যে M1 ভরের বস্তুটি অর্থাৎ নিচের দিকে যেটা পড়তেছে, এক্ষেত্রে সুতার টান কিন্তু উপরের দিকে, বস্তুটি তার ওজনের জন্য অর্থাৎ নিচের দিকে সে পড়তেছে। এই জন্য আমরা বলবো যে সুতার টানের চাইতে তার ওজনটা কিন্তু বেশি, সুতার টানের চাইতে ওজনটা বেশি, এই কারণে কিন্তু এই বস্তুটি নিচের দিকে পড়তেছে। এই জন্য আমরা এই প্রথম বস্তুর জন্য আমরা যেটা লিখতে পারবো, আমরা যদি লিখি যে প্রথম যে বস্তু, এই প্রথম বস্তুর জন্য আমরা লিখতে পারবো এই ওজন থেকে, যেহেতু আমাদের টানটা কম অর্থাৎ এর ওজনটা কিন্তু বেশি হবে এবং এই টানটা কিন্তু কম হবে, এই টান কম হওয়ার জন্য কিন্তু এটা নিচের দিকে পড়বে। তাহলে ওজন থেকে যদি টান বাদ দেই, বাদ দেওয়ার পরে এই এমন বড় বস্তুটি কিন্তু এই ত্বরণের নিচের দিকে পড়তেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ত্বরণে কিন্তু নিচের দিকে পড়তেছে। এটাকে আমরা যদি 1 নং ইকুয়েশন দিয়ে রাখি, ঠিক একই ভাবে এখানে দেখো যে M2G এটি তার ওজন আর সুতার টান হচ্ছে T, অর্থাৎ এই বস্তুটি কিন্তু উপরের দিকে উঠতেছে, সুতরাং আমরা বলতে পারি এখানে টান বেশি, তার ওজনের চাইতে তার টান বেশি। এই জন্য আমরা লিখবো যে টান T থেকে তার ওজন বাদ দিব, বাদ দেওয়ার পরে এই M2 বড় বস্তুটি কিন্তু এই ত্বরণে উপরের দিকে উঠবে, সুতরাং M2A কিন্তু আমরা লিখতে পারি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই 1 আর সমীকরণ 2 কে আমরা যদি যোগ করে দেই, দেখো যে 1 যোগ 2 যদি আমি দিয়ে দিই, যে 1 আর 2 যদি যোগ 2 যদি দেই, তাহলে আমরা লিখতে পারবো M1G মাইনাস T প্লাস P মাইনাস হচ্ছে M2G সমান, আমরা এখানে যেটা লিখবো, আমি যদি একটু যদি নিচে যদি লিখে নিই, এটা সমান আমরা লিখতে পারবো M1 প্লাস M2 ইন্টু হচ্ছে A। আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারবো যে দেখো এই সমীকরণের বাম পাশে যোগ দিলাম, আর এই সমীকরণ ডান পাশটা কি করলাম, আমরা এখানে যোগ দিয়ে এই A কে আমরা কমন নিয়ে নিলাম। এক্ষেত্রে ছিল M1A M2A, আমরা এটা কিন্তু কমন নেই, তাহলে থাকবে M1 প্লাস M2 ইন্টু A থাকবে। এখন এখান থেকে কিন্তু এই টি যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি M1 প্লাস M2A সমান, আমরা লিখতে পারি M1G মাইনাস হচ্ছে M2G। আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি, এটা বাম পাশে বামে নিয়ে আসলাম, এটাকে আমরা নিলাম কি ডান পাশে নিয়ে গেলাম। এখন এখান থেকে এ সমান কিন্তু আমরা লিখতে পারি M1G মাইনাস, যদি আমরা এক্ষেত্রে জি যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি M1 মাইনাস M2 ইন্টু জি ডিভাইড বাই আমরা লিখতে পারি M1 প্লাস হচ্ছে M2। আমরা কিন্তু এই যে ত্বরণ, এই ত্বরণের রাশিমালাটিকে পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো যে এই M1 এবং M2 বরের বস্তুটির সাধারণ ত্বরণ কত, অর্থাৎ এই যে সাধারণ ত্বরণ, অর্থাৎ দুইটিরই কিন্তু একই ত্বরণ, সাধারণ ত্বরণ। এই সাধারণ ত্বরণ এই এ এর সূত্রটি কিন্তু আমরা পেয়েছি M1 মাইনাস M2G, দেখো M1 প্লাস হচ্ছে
M2। আমরা কিন্তু এটি কিন্তু সাধারণ ত্বরণটি কিন্তু পেয়ে গেছি। এখন এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে কিন্তু সাধারণ ত্বরণটি পেয়ে যাব। মনে করো এই এটার মান যদি 7 কেজি হয়ে থাকে, ধরো M1 এর মান 7 কেজি, আমরা M1 এর মান যদি 7 কেজি ধরে নেই আর M2 মান যদি 5 কেজি ধরে নেই, তাহলে আমাদের 7 প্লাস হচ্ছে 5। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো 7 থেকে 5 গেলে 2, 2 ইন্টু 9.8, এবং এক্ষেত্রে আমরা লিখবো 7 প্লাস 12। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে যে মানটি পাবো সেটি কিন্তু তার হচ্ছে কি ত্বরণ, আমরা এটাই কিন্তু তার ত্বরণটি পাবো। এখন আমরা সুতার টানটি একটু দেখবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি ও এসএসসি পদার্থবিজ্ঞানের সকল অধ্যায়ের নিয়মিত ভিডিও ও লাইভ আকার ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। এখন দেখো আমরা এই সুতার টান নির্ণয় করব কপিগুলোর ক্ষেত্রে। যদি আমরা সুতার টানটি যদি আমরা নির্ণয় করি তখন কি হবে, আমরা চিত্রটি যদি মুছে দিই, চিত্রটি মুছে দেওয়ার পর আমরা এখানে সুতার টান নির্ণয় করব, কারণ একটি ক্যালকুলেশন আছে, এই জন্য আমরা একটু জায়গা করে নিলাম। এখন আর চিত্রের দরকার নেই। এই সুতার টানটি যদি আমরা নির্ণয় করি তাহলে কিভাবে হবে সেটা দেখবো। একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমরা প্রথম যে সমীকরণটি লিখেছিলাম সেটা লিখেছিলাম m1g মাইনাস টি সমান লিখছিলাম আমরা m1a, এটা লিখছিলাম আমরা প্রথম সমীকরণ। আর দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণটা লিখেছিলাম t মাইনাস m2g সমান হচ্ছে আমরা লিখেছিলাম m2a, এটা লিখলাম আমরা 2 নং ইকুয়েশন। এখান থেকে আমরা যে কোনো একটি সমীকরণ থেকে কিন্তু এই সুতার টানটি বের করতে পারি। আমরা যদি দ্বিতীয় সমীকরণ থেকে বের করি, তোমার ইচ্ছা যে কোনো একটা থেকে বের করা যায়। যদি আমরা দ্বিতীয় সমীকরণ থেকে যদি আমরা বের করি তাহলে আমরা কিন্তু এই দ্বিতীয়টাকে এভাবে লিখতে পারি, কি সমান আমরা লিখতে পারি m2a প্লাস হচ্ছে m2g, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো এই এর মান কিন্তু তুমি অলরেডি জানো যে এর মান কিন্তু আমরা এটা পেয়েছি। এর মান যদি আমরা এটা পেয়ে থাকি, এই এর মানটা আমরা এখানে বসাবো। যদি বসাই তাহলে m2 আর a সমান আমরা লিখতে পারি m1 মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা কিন্তু এর মান পেলাম, তারপর হচ্ছে প্লাস m2g, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন একটু খেয়াল করে দেখো এই যে m2, এই যে এখানে g, এই m2 আর g কিন্তু গুণ আকারে আছে, এটাকে আমরা কমন নিয়ে নিব। অর্থাৎ m2 আর g কিন্তু এখানে গুণ আকার আছে, এটাকে আমরা কমন নিয়ে নিব। যদি আমরা এটাকে কমন নেই তাহলে m2g টাকে আমরা যদি কমন নেই তাহলে এক্ষেত্রে আমাদের থাকলো m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইড বাই m1 প্লাস m2, অর্থাৎ m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা কিন্তু আমাদের থাকলো। আর m2g টাকে আমরা সামনে কমন নিয়ে নিলাম। আর এই ক্ষেত্রে থাকলো প্লাস 1, অর্থাৎ এই যে m2g কিন্তু আমরা কমন নিয়ে নিচ্ছি প্লাস 1। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তখন আমরা লিখতে পারবো m2g থাকলো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো m1 প্লাস m2, এক্ষেত্রে আমাদের রয়েছে m1 মাইনাস m2 প্লাস m1 প্লাস m2, আমরা কিন্তু এটা পাবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই m2 আর m2 যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি এই m2g, আর এখানে আমরা লিখবো 2m1, এই একটা m1 আর একটা m1 হচ্ছে 2m1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2m1 m2g ডিভাইড বাই m1 প্লাস m2, এটি কিন্তু হচ্ছে সুতার টানের সূত্র। অর্থাৎ সুতার টানের সূত্র যেটা আমরা পেলাম 2m1 m2g ডিভাইড বাই m1 প্লাস m2, এটি কিন্তু হচ্ছে সুতার টান নির্ণয়ের সূত্র। যদি আমাদের কপিকলের মধ্যে একটি বস্তু যদি দুই পাশে দিয়ে দোলান থাকে তাহলে সুতার টানের সূত্র কিন্তু হচ্ছে এইটা। অর্থাৎ যদি কোনো বস্তুটা এরকম ভাবে ঝোলানো থাকে, এক্ষেত্রে আমাদের m1 বড় বস্তু, আর এক্ষেত্রে যদি আমাদের m2 বড় বস্তু থেকে থাকে তাহলে এই সুতার যে টান রয়েছে টি, এই টি নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি কিন্তু হচ্ছে আমাদের 2m1 m2g ডিভাইড বাই m1 প্লাস m2। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও এসএসসি পদার্থবিজ্ঞানের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।